একটা কালো চিতা, 18 ফুট লম্বা, আফ্রিকার জঙ্গল থেকে আনা। কিন্তু এই চিতার চোখে চিতার দৃষ্টি নেই, আছে একজন মৃত মানুষের দৃষ্টি। 50 বছর ধরে বন্দী, প্রতিশোধের অপেক্ষায়। আর তারানাথকে একা ছেড়ে দেওয়া হলো সেই চিতার সাথে, মাঝরাতে বন্ধ ঘরে। কি হয়েছিল সেই রাতে শুনুন। 1954 সালের নভেম্বর মাসের শেষের দিকে যখন তারানাথ হরিপদবাবুর চিঠি পেলেন, তখন কলকাতায় শীত সবে নামতে শুরু করেছে। সকালে কুয়াশা থাকছে এবং রাস্তার মানুষগুলো একটু গুটিয়ে হাঁটছে। চিঠিটা পড়ে তারানাথ প্রথমে চুপ করে বসে রইলেন কিছুক্ষণ, তারপর দ্বিতীয়বার পড়লেন, তারপর তৃতীয়বার। হরিপদবাবু লিখেছেন তার বাল্যবন্ধু সুকান্ত চৌধুরী 5 দিন আগে সুন্দরবন সংলগ্ন বাসন্তী অঞ্চলের এক জমিদার বাড়িতে গেছেন এবং তারপর থেকে কোনো খবর নেই। সুকান্তবাবু নিয়মিত চিঠি লেখেন, প্রতিদিন না হলেও 2 দিনে একবার। তাই 5 দিন নিরুদ্দেশ মানে কিছু একটা গণ্ডগোল হয়েছে। সেই জমিদার বাড়ির মালিক রঞ্জিত চৌধুরী সুকান্তবাবুর দূর সম্পর্কের আত্মীয়, দীর্ঘদিন আফ্রিকায় ছিলেন এবং সম্প্রতি ফিরে এসে এই বিশাল বাড়িতে থাকছেন। হরিপদবাবু লিখেছেন পুলিশকে জানানো হয়েছে, কিন্তু পুলিশ বলছে 5 দিনে কিছু হয় না, লোক নিজেই ফিরে আসবে। তারানাথকে তিনি অনুরোধ করছেন একবার গিয়ে দেখতে। তারানাথ চিঠিটা রেখে জানলার দিকে তাকালেন। বাইরে কলকাতার সকাল, রাস্তায় ট্রাম যাচ্ছে, মানুষ যাচ্ছে, ফেরিওয়ালা ডাকছে। এই শহরের বাইরে সুন্দরবনের কাছে একটা বাড়িতে একজন মানুষ নিখোঁজ এবং সেই বাড়ির মালিক আফ্রিকা থেকে ফিরেছেন। তারানাথ উঠলেন এবং ব্যাগ গোছাতে শুরু করলেন। বাসন্তী পৌঁছাতে তারানাথের প্রায় সারা দিন লাগল। কলকাতা থেকে বাস, তারপর নৌকা, তারপর একটা ছোট ট্যাক্সি, যা শেষ পর্যন্ত একটা কাঁচা রাস্তায় ঢুকে হোঁচট খেতে খেতে এগোলো এবং বলল সামনে আর যাবে না। তারানাথ বাকি পথ হাঁটলেন। জমিদার বাড়িটা দেখা গেল বিকেলের শেষ আলোয়। বিশাল, 3 তলা, পাথরের দেওয়াল, উঁচু গেট এবং চারদিকে পুরনো গাছপালা, যা বাড়িটাকে ঢেকে রেখেছে এমনভাবে যে বাড়িটাকে দেখলে মনে হয় গাছপালার মধ্যে থেকে উকি দিচ্ছে, লুকিয়ে আছে। গেটের সামনে একজন দারোয়ান বসেছিল, বয়স্ক, চোখে একটা অস্বস্তির ভাব। তারানাথ বললেন, রঞ্জিত চৌধুরীর সাথে দেখা করতে এসেছি। দারোয়ান জিজ্ঞেস করল, কোথা থেকে? কলকাতা থেকে, সুকান্ত চৌধুরীর খবর নিতে। দারোয়ানের মুখে একটা ভাব এলো যা তারানাথ ঠিক বুঝলেন না। ভয়ের মতো, কিন্তু শুধু ভয় নয়, একটু অন্য কিছু। সে গেট খুলে দিল এবং বলল, বাবু ভেতরে আছেন। রঞ্জিত চৌধুরী নিজেই এগিয়ে এলেন বারান্দায়। মানুষটাকে দেখে তারানাথ প্রথম মুহূর্তে একটু থামলেন। বয়স 50-এর কাছাকাছি, শরীর শক্ত এবং পোড় খাওয়া, মুখে রোদের দাগ, চোখ দুটো উজ্জ্বল, কিন্তু সেই উজ্জ্বলতায় একটা শীতলতা আছে। পরনে সাদা পাঞ্জাবি, হাতে একটা চুরুট এবং মুখে একটা চওড়া হাসি, যা দেখতে উষ্ণ কিন্তু অনুভব করলে ঠান্ডা। আসুন আসুন, রঞ্জিত বললেন। তারানাথ বাবু, তাই না? হরিপদ আমাকে জানিয়েছিলেন আপনি আসতে পারেন। চমৎকার। সুকান্তর জন্য চিন্তা করছেন, সেটা স্বাভাবিক, কিন্তু চিন্তার কিছু কিছু নেই। ও একটু অসুস্থ হয়ে পড়েছে, বিশ্রাম নিচ্ছে। আপনি এসেছেন ভালোই হয়েছে, 2 দিন থাকুন। তারানাথ বললেন, সুকান্তবাবুর সাথে একবার দেখা করতে পারবো? অবশ্যই, কিন্তু এখন একটু ক্লান্ত, ঘুমাচ্ছেন। কাল সকালে আসুন, চা খান।
রঞ্জিতের কণ্ঠস্বর সহজ এবং অমায়িক, কিন্তু তারানাথ লক্ষ্য করলেন যে সুকান্তবাবুর প্রশ্নের জবাব দেওয়ার সময় তার হাতের চুরুট একটু শক্ত হয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকে তারানাথ থামলেন। ঘরের মধ্যে জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছে রঞ্জিত চৌধুরী সত্যিই দীর্ঘদিন আফ্রিকায় ছিলেন। দেওয়ালে আফ্রিকান মুখোশ, একটা বিশাল হাতির দাঁত, কিছু অদ্ভুত পাথরের মূর্তি এবং কাচের বাক্সে রাখা বিভিন্ন আফ্রিকান জিনিস। কিন্তু এই সব ছাপিয়ে তারানাথের মনোযোগ গেল ঘরের এক কোণে রাখা একটা বড় ছবির দিকে। একটা কালো চিতাবাঘ। ছবিটা তেলো রঙে আঁকা, বিশাল এবং এত নিখুঁতভাবে আঁকা দেখলে মনে হয় চিতাটা ছবি থেকে বেরিয়ে আসবে। কিন্তু তারানাথ যা লক্ষ্য করলেন তা হলো চিতার চোখ। সাধারণত চিতার চোখে যে হলুদ বা সবুজ রং থাকে, এই ছবিতে সেটা নেই। এই চিতার চোখ কালো, গভীর, এবং সেই চোখে তাকালে মনে হয় কেউ যেন ভেতর থেকে তাকিয়ে আছে। সুন্দর, তাই না? রঞ্জিত পেছনে এলেন। হ্যাঁ, তারানাথ বললেন। এটা কি বাস্তব? অবশ্যই। এটা আমার টমাস, আমার সংগ্রহের সেরা জিনিস। রঞ্জিত হাসলেন। বাস্তব চিতা বাড়ির পেছনে রাখা আছে, কাল দেখাবো। তারানাথ ছবি থেকে চোখ সরালেন এবং রঞ্জিতের দিকে তাকালেন। এই চিতা কোথা থেকে এনেছেন? কঙ্গর জঙ্গল থেকে। অনেক কষ্ট করে এনেছি। রঞ্জিত এমনভাবে বললেন যেন সেই কষ্টের কথা মনে করতে তার ভালো লাগছে। রাতের খাওয়া হলো বিশাল ডাইনিং টেবিলে, শুধু তারানাথ এবং রঞ্জিত। বাড়িতে আর কেউ নেই, মানে পরিচারকরা ছাড়া। সুকান্তবাবু তৃতীয় তলায় বিশ্রামে আছেন বলে রঞ্জিত জানালেন। খাওয়া চলাকালীন রঞ্জিত অনেক গল্প করলেন আফ্রিকার। কঙ্গোর জঙ্গল, সেখানকার উপজাতি, অদ্ভুত প্রাণী এবং তার অ্যাডভেঞ্চারের কাহিনী। তারানাথ শুনলেন এবং লক্ষ্য করলেন যে রঞ্জিত গল্প করতে পারেন, কথায় টান আছে, কিন্তু প্রতিটি গল্পে একটা সূক্ষ্ম নিষ্ঠুরতা আছে যা তিনি গোপন করার চেষ্টা করেন না। কঙ্গোর ওকাপি উপজাতির কাছ থেকে টমাসকে নিয়েছিলাম, রঞ্জিত বললেন হাসতে হাসতে। ওরা খুব ভালোবাসত ওকে। একটু ঝামেলা হয়েছিল নেওয়ার সময়, কিন্তু শেষ পর্যন্ত নিয়েই এসেছি। ঝামেলা মানে? তারানাথ জিজ্ঞেস করলেন। রঞ্জিত একটু থামলেন, তারপর বললেন, উপজাতির প্রধান বাধা দিয়েছিল, সরিয়ে দিতে হয়েছে। সরিয়ে দেওয়া মানে? রঞ্জিত হাসলেন। আপনি কলকাতার মানুষ, জঙ্গলের রীতি বুঝবেন না। তারানাথ আর প্রশ্ন করলেন না, কিন্তু মনে রাখলেন। রাতে তারানাথের ঘরটা তৃতীয় তলায় এবং ঘরটা বেশ বড়। জানালা খুললে বাইরে জঙ্গলের মতো গাছপালা দেখা যায় এবং দূরে অন্ধকারে সুন্দরবনের দিক থেকে মাঝে মাঝে হাওয়া আসছে, যাতে মাটির গন্ধ আছে, নোনা জলের গন্ধ আছে। তারানাথ শুলেন, কিন্তু ঘুম এলো না। মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরছে। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। সুকান্তবাবু অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে চিঠি দেননি কেন? অসুস্থ মানুষও একটা লাইন লিখতে পারেন। রঞ্জিত কেন বললেন কাল সকালে দেখা হবে, এখনই কেন নয়? এবং সেই কালো চিতার ছবির চোখ কেন এত অস্বাভাবিক দেখাচ্ছে? এই প্রশ্নগুলো মাথায় নিয়ে তারানাথ শুয়ে আছেন এবং রাত বাড়ছে। তখন দরজায় টোকা পড়ল। তারানাথ উঠে দরজা খুললেন। বাইরে একজন মেয়ে, বয়স 25-এর কাছাকাছি, গায়ে সাধারণ শাড়ি, চুল বাঁধা, কিন্তু মুখে একটা ভয়ের ছাপ, যা দেখে বোঝা যায় সে অনেক কষ্ট করে এখানে এসেছে। আপনি তারানাথ বাবু? হ্যাঁ, আমি মীরা।
এই বাড়ির রান্নাঘরে কাজ করি। মেয়েটি ভেতরে আসতে চাইছে না, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। একটা কথা বলতে এসেছি। বলুন। মীরা একটু সতর্কভাবে দুদিকে তাকালো, তারপর খুব নিচু গলায় বলল, সুকান্তবাবু অসুস্থ নন। তারানাথ স্থির হলেন। তাহলে? তিনি তৃতীয় তলায় নেই। মীরা বলল, তিনি বাড়ির পেছনে আছেন। পেছনে মানে? যেখানে টমাস থাকে। তারানাথের বুকে একটা ধাক্কা লাগলো। চিতার ঘরে? মীরা মাথা নাড়ল। 2 দিন ধরে। রঞ্জিতবাবু বলেছেন কাউকে যেতে দেবেন না, কিন্তু আমি দেখেছি সুকান্তবাবু বেঁচে আছেন এখনো। 2 দিন ধরে চিতার সাথে একই ঘরে? মীরার চোখে জল এলো। টমাস তাকে মারেনি এখনো, কিন্তু কাল রাতে রঞ্জিতবাবু বলছিলেন আর একদিন। সে থামল, তারপর বলল, আরেকটা কথা বলার ছিল। বলুন। টমাস শুধু চিতা নয়। মীরা এমনভাবে বলল যেন এই কথাটা বলতে তার বেশি ভয় লাগছে। আমাদের গ্রামের বৃদ্ধরা বলেন যে আফ্রিকার কোনো কোনো চিতার শরীরে আত্মা বাস করে, মৃত মানুষের আত্মা। রঞ্জিতবাবু যখন ওকে নিয়ে এলেন, তখন থেকে এই বাড়িতে অদ্ভুত কিছু হচ্ছে। রাতে শব্দ হয়, এমন শব্দ যা চিতার নয়। কখনো মানুষের কান্নার মতো, কখনো অন্য ভাষায় কথার মতো। তারানাথ বললেন, এই কথা আপনি আগে থেকে জানতেন? জানতাম না, বুঝেছি পরে। মীরা বলল, কিন্তু সুকান্তবাবুকে বাঁচাতে হলে আজ রাতেই যেতে হবে, কাল সকালের আগে। তারানাথ বললেন, পথ দেখাতে পারবেন? মীরা একটু দ্বিধা করল, তারপর মাথা নাড়ল। বাড়ির পেছনে যাওয়ার পথ সরু এবং অন্ধকার। মীরা একটা ছোট টর্চ নিয়ে এসেছে। তারানাথও তার টর্চ বের করলেন। রাত তখন 11টার কাছাকাছি। বাড়ির সব আলো নিভে গেছে। রঞ্জিত ঘুমাচ্ছেন বলে মীরা বলল। বাড়ির পেছনে একটা লম্বা প্যাসেজ, পাথরের মেঝে, উঁচু ছাদ এবং 2 পাশে পুরনো পাথরের দেওয়াল। এই প্যাসেজের শেষে একটা ভারী লোহার দরজা। সেই দরজার কাছে আসতেই তারানাথ থামলেন। দরজার ফাঁক থেকে একটা গন্ধ আসছে, বন্য জন্তুর গন্ধ। কিন্তু সেই গন্ধের সাথে আরেকটা কিছু আছে, পোড়া কাঠের গন্ধের মতো, কিন্তু পোড়া কাঠ নয়। এমন একটা গন্ধ যা তারানাথ আগে কখনো পাননি, কিন্তু মনে হচ্ছে অনেক পুরনো, যেন অনেক বছরের পুরনো। মীরা ফিসফিস করে বলল, এই দরজার একটা ছোট খিড়কি আছে, ওখান দিয়ে দেখতে পারবেন। তারানাথ খিড়কিতে চোখ লাগালেন। ঘরটা বড়, পাথরের মেঝে, পাথরের দেওয়াল এবং উপরে একটা ছোট জানলা দিয়ে রাতের আলো ঢুকছে। ম্লান কিন্তু আছে। ঘরের এক কোণে একটা লোহার খাঁচা, এবং সেই খাঁচার বাইরে মেঝেতে কুঁকড়ে শুয়ে আছেন একজন মানুষ, সুকান্তবাবু। পোশাক ছেঁড়া, চুল এলোমেলো, কিন্তু নড়ছেন, মানে বেঁচে আছেন। এবং খাঁচার ভেতরে কুণ্ডলি পাকিয়ে বসে আছে টমাস, কালো চিতা। টর্চের আলো ছাড়াই দেখা যাচ্ছে তাকে, কারণ তার গায়ের কালো পশম রাতের আলোতেও একটা আলাদা উপস্থিতি তৈরি করে। এবং তার চোখ, যে চোখ ছবিতে দেখেছিলেন তারানাথ, সেই একই চোখ, কালো, গভীর। এবং সেই চোখে এমন একটা ভাব যা কোনো চিতার চোখে থাকার কথা নয়।
টমাস খাঁচার মধ্যে থেকে সুকান্তবাবুর দিকে তাকাচ্ছে, কিন্তু আক্রমণ করছে না। এবং তারানাথ বুঝলেন কেন। টমাস অপেক্ষা করছে। কিসের অপেক্ষা সেটা বুঝতে বেশি সময় লাগলো না। খাঁচার পাশে দেওয়ালে একটা লিভার আছে। সেই লিভার টানলে খাঁচার দরজা খুলে যাবে এবং টমাস বেরিয়ে আসবে। সুকান্তবাবু সেই লিভারের নাগাল পাচ্ছেন না এবং রঞ্জিত নিজে এসে সেই লিভার টানবেন, সম্ভবত ভোর হওয়ার আগে। তারানাথ পেছনে সরলেন এবং মীরার দিকে তাকালেন। এই দরজার চাবি রঞ্জিত বাবুর কাছে। অন্য কোনো পথে ঢোকা যায়? মীরা ভাবল, তারপর বলল, একটা পথ আছে, উপরের ছোট জানলা দিয়ে। বাড়ির বাইরে থেকে একটা গাছে উঠলে সেই জানলায় পৌঁছানো যায়। তারানাথ টর্চ দিয়ে ঘরের বাইরের দিকটা দেখলেন। একটা পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে, একটা ডাল জানলার কাছ বরাবর। ঠিক আছে, তারানাথ বললেন। মীরা বলল, কিন্তু একটা কথা। কি? মীরার চোখে একটা গভীর উদ্বেগ এলো। আমি আগে বললাম, টমাস শুধু চিতা নয়, এটা সত্যি। আমাদের গ্রামে একজন বৃদ্ধ আছেন যিনি আফ্রিকার জিনিস সম্পর্কে জানেন। তিনি বলেছেন এই চিতার শরীরে ওকাপি উপজাতির একজন মৃত মানুষের আত্মা আছে। এই উপজাতির প্রধান, যাকে রঞ্জিতবাবু হত্যা করেছিলেন চিতা চুরি করার সময়, সেই আত্মা প্রতিশোধ নিতে চায় এবং সেই আত্মা এখন রঞ্জিতবাবুকে দিয়ে খুন করাচ্ছে। তারানাথ চুপ করে শুনলেন। আপনি যদি ভেতরে যান, মীরা বলল, টমাস আপনাকে আক্রমণ করতে পারে, কিন্তু তার ভেতরের আত্মা যদি বোঝে আপনি তাকে মুক্তি দিতে পারবেন, তাহলে নাও করতে পারে। তারানাথ একটু থামলেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ হলে পালিয়ে যেতেন। তারানাথ পালানোর কথা ভাবলেন না, ভাবলেন কিভাবে ঢুকবেন এবং সুকান্তবাবুকে বের করে আনবেন, এবং ভাবলেন সেই আত্মার কথা যে একটা চিতার শরীরে আটকে আছে এবং প্রতিশোধ চাইছে। আমার ব্যাগটা নিয়ে আসুন, তারানাথ মীরাকে বললেন। 15 মিনিট পরে তারানাথ পট কাছে উঠছেন। ব্যাগে রুদ্রাক্ষের মালা, কিছু বিভূতি, একটা ছোট তামার ত্রিশূল যা তারানাথের গুরু দিয়েছিলেন। এই জিনিসগুলো নিয়ে গাছের ডালে ডালে উঠতে উঠতে তারানাথ নিচে তাকালেন একবার। মীরা দাঁড়িয়ে আছেন উদ্বিগ্ন মুখে। তারানাথ তার দিকে একবার তাকালেন, তারপর জানলার দিকে এগোলেন। জানলার খিল ঠেলতেই খুলে গেল, পুরনো, জং ধরা, এবং ভেতর থেকে সেই গন্ধটা এলো আবার, বন্য জন্তুর গন্ধ, এবং সেই অন্য গন্ধটাও। তারানাথ জানলায় উঠলেন এবং ভেতরে নামলেন। ঘরের মেঝেতে পা দিতেই শুনলেন একটা শব্দ, ভারী, ধীর, এবং ঘরের অন্ধকার থেকে আসছে। টমাস জেগে উঠেছে। খাঁচার দরজা বন্ধ, মানে চিতা এখনো ভেতরে, কিন্তু খাঁচার ভেতর থেকে সেই কালো শরীর উঠে দাঁড়িয়েছে এবং সেই কালো চোখ এখন তারানাথের দিকে। তারানাথ স্থির হয়ে দাঁড়ালেন এবং সেই চোখের দিকে তাকালেন। চিতার চোখ, কিন্তু চিতার চোখ নয়। সেই চোখের গভীরে তারানাথ দেখলেন একজন মানুষ আছে, ক্রুদ্ধ, কষ্টে ভরা এবং অনেক বছর ধরে বন্দী। তারানাথ নিচু গলায় বললেন, বাংলায় নয়, মন দিয়ে অনুভব করে, আমি জানি তুমি কে। আমি তোমার শত্রু নই। টমাস একটু থামল। খাঁচার ভেতরে সেই বিশাল কালো শরীর একটু নড়ল, কিন্তু গর্জন করল না। এবং তারানাথ বুঝলেন যে রাতটা এখনো অনেক বাকি এবং এই রাতে
অনেক কিছু হবে। ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। তারানাথ ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছেন এবং টমাস খাঁচার ভেতরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। এবং এই দুজনের মাঝখানে যে নীরবতা আছে তা সাধারণ নীরবতা নয়, এটা দুটো শক্তির মুখোমুখি দাঁড়ানোর নীরবতা, যেখানে একজন বুঝতে চাইছে অন্যজন বন্ধু না শত্রু। রাতের আলো সেই ছোট জানলা দিয়ে ঢুকছে, ম্লান কিন্তু যথেষ্ট যে ঘরের ভেতরটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং সেই আলোয় টমাসের কালো শরীর একটা অদ্ভুত রূপ নিয়েছে, যেন অন্ধকারের একটা অংশ নিজেই একটা আকার নিয়ে দাঁড়িয়ে আছে। তারানাথ নড়লেন না। সাধনার বছরগুলোতে তারানাথ অনেক কিছু শিখেছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যা শিখেছেন তা হল ভয়কে শরীরের বাইরে রাখা, মনের ভেতরে নয়। ভয় আসবে, সেটা স্বাভাবিক, কিন্তু ভয় যদি মনের নিয়ন্ত্রণ নেয় তাহলে সব শেষ। তারানাথ এই মুহূর্তে ভয় অনুভব করছেন, কারণ সামনে একটা বিশাল কালো চিতা, এবং সেই চিতার শরীরে যা আছে তা স্বাভাবিক নয়। কিন্তু সেই ভয়কে তিনি শ্বাসের সাথে বের করে দিচ্ছেন, একটু একটু করে। টমাস এখনো গর্জন করেনি, এটা একটা ভালো লক্ষণ। তারানাথ ধীরে ধীরে বাঁ দিকে তাকালেন। ঘরের সেই কোণে সুকান্তবাবু শুয়ে আছেন কুঁকড়ে, এবং তারানাথ দেখলেন তার পিঠ নড়ছে, মানে শ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন। তারানাথ এক পা এগোলেন সুকান্তবাবুর দিকে। টমাস খাঁচার ভেতরে এক পা এগোলো। তারানাথ থামলেন। দুজনের মধ্যে এই নীরব বোঝাপড়া খেলা কিছুক্ষণ চলল। তারানাথ এগোন, টমাস এগোয়। তারানাথ থামেন, টমাস থামে। কিন্তু গর্জন নেই, আক্রমণ নেই, যেন চিতা দেখছে এই মানুষটা কি করতে চায়। তারানাথ বুঝলেন, সরাসরি এগোলে হসলেন। এবার পিছনের দিকে তাকালেন। সুকান্তবাবুর মুখের দিকে রণ কৌশল নয়, এটা তারানাথের সাধনার একটা অংশ। যখন কোনো শক্তির সামনে দাঁড়াতে হয়, তখন উঁচুতে থাকলে সেই শক্তি বুঝতে পারে প্রতিদ্বন্দ্বী এসেছে, কিন্তু মেঝেতে বসলে সেই বার্তাটা বদলে যায়। বলে, আমি লড়তে আসিনি, আমি কথা বলতে এসেছি। টমাস থামল। তারানাথ চোখ বন্ধ করলেন এবং মনের মধ্যে একটা ডাক পাঠালেন, কথায় নয়, অনুভবে। এই ডাক ভাষায় বলা যায় না, কিন্তু অর্থটা এরকম। আমি জানি তুমি কে, আমি জানি তুমি কোথা থেকে এসেছো, আমি জানি তোমার সাথে কি হয়েছে। ঘরে নীরবতা। তারপর একটা শব্দ হলো, চিতার গলার শব্দ, কিন্তু সেই শব্দে কোনো রাগ নেই, হুমকি নেই। একটা অদ্ভুত শব্দ, যেন কেউ কথা বলার চেষ্টা করছে কিন্তু ভুল গলা দিয়ে বলছে। তারানাথ চোখ খুললেন। টমাস খাঁচার গড়াতে মুখ ঘষছে। তারানাথ উঠলেন এবং ধীরে ধীরে সুকান্তবাবুর দিকে এগোলেন। এবার টমাস পিছিয়ে গেল, সরাসরি পেছনে না, পাশে, যেন রাস্তা ছেড়ে দিচ্ছে। তারানাথ সুকান্তবাবুর কাছে পৌঁছালেন এবং হাঁটু কেড়ে বসলেন। সুকান্তবাবু, কোনো সাড়া নেই। সুকান্তবাবু, উঠুন। একটু নড়াচড়া। তারপর সুকান্তবাবু ধীরে চোখ খুললেন। মুখ শুকনো, চোখে ভয়ের ছাপ, কিন্তু চোখ খুললেন। কে এলেন? কে? কর্কশ গলায় জিজ্ঞেস করলেন। তারানাথ, হরিপদবাবু পাঠিয়েছেন। সুকান্তবাবু উঠতে চাইলেন, তারানাথ সাহায্য করলেন। বসলেন, কাঁপছেন। কতদিন এখানে আছেন?
2 রাত। সুকান্তবাবু ফিসফিস করে বললেন, রঞ্জিত আমাকে এখানে আটকে রেখেছে। বলেছে ওই চিতা নাকি নিজেই আমাকে শেষ করবে। কিন্তু চিতাটা... তিনি টমাসের দিকে তাকালেন। আশ্চর্য, আমাকে মারেনি। তারানাথ বললেন, মারেনি, কারণ ও চায় না। সুকান্তবাবু অবাক হলেন। এখন কথা পড়ে, আগে এখান থেকে বেরোতে হবে। তারানাথ উঠলেন এবং জানলার দিকে তাকালেন। জানলা দিয়ে সুকান্তবাবুকে বের করা যাবে কিনা দেখতে হবে। উঁচুতে, কিন্তু বাইরে গাছ আছে, সম্ভব। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন একটা জিনিস হলো যা তারানাথ আশা করেননি। ঘরের দেওয়ালে সেই লিভার যেটা খাঁচার দরজা খোলে, সেটা হঠাৎ নড়ে উঠল। তারানাথ খুঁড়লেন। দেওয়ালে লিভার নড়ছে, যেন কেউ বাইরে থেকে টানছে। এবং তারপর একটা ধাতব শব্দ হলো এবং খাঁচার দরজা খুলে গেল। টমাস এক মুহূর্ত স্থির রইল, তারপর ধীরে ধীরে খাঁচার বাইরে পা দিল। সেই বিশাল কালো শরীর খাঁচার বাইরে বেরিয়ে ঘরের মেঝেতে এলো এবং ঘরটা হঠাৎ অনেক ছোট মনে হলো। সুকান্তবাবু একটা চাপা চিৎকার করলেন এবং দেওয়ালের সাথে সিটিয়ে গেলেন। তারানাথ স্থির হলেন। বাইরে থেকে একটা হাসির শব্দ এলো, রঞ্জিতের হাসি। ঘুমের ভান করা ছেড়ে দিলাম, রঞ্জিত প্যাসেজ থেকে বললেন। ভেবেছিলাম আপনি কাল পর্যন্ত অপেক্ষা করবেন, কিন্তু আজ রাতেই এলেন। ভালোই হলো। টমাস 2 দিন ধরে কিছু খায়নি। তারানাথ টমাসের দিকে তাকালেন। চিতা এগিয়ে আসছে না, দাঁড়িয়ে আছে, এবং সেই কালো চোখ এখন তারানাথের চোখে নয়, দরজার দিকে, যেখান থেকে রঞ্জিতের গলা আসছে। তারানাথ বুঝলেন টমাস রঞ্জিতের গলা চেনে, এবং সেই গলা শুনে টমাসের চোখে যা এলো তা ঘৃণা। তারানাথ ধীরে ধীরে ব্যাগ খুললেন, রুদ্রাক্ষের মালা বের করলেন এবং বললেন শান্ত গলায়, রঞ্জিতবাবু, আপনি ভুল করলেন। কি ভুল? টমাস আমাকে মারবে না। প্যাসেজে একটু নীরবতা। তারপর রঞ্জিত বললেন, সেটা আপনার ধারণা? না, তারানাথ বললেন, এটা সত্যি, কারণ টমাসের ভেতরে যে আছে সে আমাকে চেনে। টমাস তখনও নড়েনি, কিন্তু ঘরের বাতাস পাল্টে যাচ্ছে। তারানাথ অনুভব করছেন সেই পোড়া কাঠের মতো গন্ধ বাড়ছে এবং ঘরের তাপমাত্রা একটু বদলাচ্ছে। ঠান্ডা হচ্ছে না, কিন্তু একটা অন্য উষ্ণতা আসছে, যা চিতার শরীরের উষ্ণতা নয়। তারানাথ মালা হাতে নিয়ে মেঝেতে বসলেন আবার। এবার টমাস এগিয়ে এলো, ধীরে, মাপা পদক্ষেপে। তারানাথের 3 পা দূরে এসে থামল। এত কাছে থেকে দেখলে তারানাথ বুঝলেন চিতাটা সত্যি অসাধারণ। 18 ফুট লম্বা হবে না এখন, কারণ এখনো বড় হচ্ছে, কিন্তু যতটুকু হয়েছে তাতেও এই প্রাণীর শক্তি এবং সৌন্দর্য অবাক করার মতো। কালো পশম, পেশল শরীর এবং সেই চোখে এখন একটা পরিবর্তন এসেছে। আগে যে শূন্যতা ছিল সেটা নেই, এখন চোখে একটা জীবন্ত ভাব আছে। কিন্তু সেই জীবন্ত ভাব চিতার নয়, একজন মানুষের। তারানাথ বললেন, তোমার নাম কি ছিল? ঘরে নীরবতা। টমাস একটু নড়ল, তারপর সেই অদ্ভুত শব্দটা আবার হলো, চিতার গলা থেকে, কিন্তু মানুষের মতো। এবং তারানাথের মনে একটা কথা এলো, একটা নাম। কোত্থেকে এলো বলতে পারবেন না, কিন্তু মনে হলো
কেউ বলল, কামাও। টমাসের শরীর একটা ঝাঁকুনি খেল। তারানাথ বললেন, কামাও, তুমি কঙ্গর ওকাপি উপজাতির প্রধান ছিলে। রঞ্জিত চৌধুরী তোমাকে হত্যা করেছিল এই চিতাকে চুরি করার সময়। টমাসের গলা থেকে একটা শব্দ বেরোল, ব্যথার শব্দ। তুমি প্রতিশোধ নিতে চাও। আর একটা শব্দ, এবার শুধু ব্যথা নয়, রাগও আছে। কিন্তু তুমি নির্দোষ মানুষদের মারছ। তারানাথ বললেন, সুকান্তবাবু, তোমার কি ক্ষতি করেছেন? টমাস একটু পেছনে সরল। রঞ্জিত তোমাকে ব্যবহার করছে। সে জানে তুমি প্রতিশোধ চাও, তাই সে তার শত্রুদের এখানে পাঠিয়ে দেয় এবং তুমি তার কাজ করে দাও। টমাস থামল এবং তারানাথ বুঝলেন এই কথাটা কামাওর কাছে নতুন। সে জানত না রঞ্জিত তাকে এভাবে ব্যবহার করছে। সে ভেবেছিল রঞ্জিত তার কাছে ভয় পায়, কিন্তু সে বুঝতে পারেনি রঞ্জিত আসলে তাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ঘরের বাইরে প্যাসেজে রঞ্জিতের পায়ের শব্দ। তারানাথ বুঝলেন রঞ্জিত বাইরে অপেক্ষা করছেন না, কিছু একটা করার পরিকল্পনা করছেন। সুকান্তবাবু, তারানাথ নিচু গলায় বললেন, হ্যাঁ। জানলার কাছে যান, শব্দ না করে। সুকান্তবাবু দেওয়াল ধরে উঠলেন এবং কাঁপতে কাঁপতে জানলার দিকে এগোলেন। টমাস তাকালো, কিন্তু আটকালো না। তারানাথ উঠলেন এবং টমাসের পাশ দিয়ে হাঁটতে শুরু করলেন, ধীরে, জানলার দিকে। টমাস তাকিয়ে রইল, কিন্তু নড়ল না। সুকান্তবাবু জানলায় পৌঁছালেন। বাইরে গাছের ডাল আছে, ধরে নামুন। তারানাথ বললেন। সুকান্তবাবু জানলায় উঠলেন এবং বাইরে তাকালেন। তারপর ধীরে ধীরে গাছের ডাল ধরলেন এবং ঠিক সেই মুহূর্তে বাইরে প্যাসেজে একটা শব্দ হলো, বড় শব্দ, ধাতব শব্দ। এবং তারানাথ বুঝলেন রঞ্জিত দরজার বাইরে থেকে ঘরের প্রধান দরজা শিকল দিয়ে আটকাচ্ছেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। সুকান্তবাবু জানালা দিয়ে বাইরে গেলেন। তারানাথ শুনলেন গাছের ডাল নড়ছে। তারপর মীরার গলা শুনলেন বাইরে থেকে, ফিস ফিস করে, ধরেছি। ভালো, সুকান্তবাবু নিরাপদ, কিন্তু তারানাথ এখনো ভেতরে এবং টমাস এখনো ঘরে। তারানাথ জানালার দিকে এগোলেন, কিন্তু টমাস এবার এগিয়ে এলো। তারানাথের সামনে এসে দাঁড়ালো, রাস্তা আটকে। তারানাথ থামলেন। কামাও, আমাকে যেতে দাও। টমাস নড়ল না। তারানাথ বুঝলেন কামাও তাকে যেতে দিতে চাইছে না, কারণ কামাওর কিছু বলার আছে, কিছু দেখানোর আছে। এত বছর ধরে এই চিতার শরীরে বন্দি থেকে সে যা জেনেছে তা এই মানুষটাকে জানাতে চাইছে। তারানাথ আবার মেঝেতে বসলেন। বলো। যা হলো তারপরে তা তারানাথ পরে অনেকবার ভেবেছেন এবং প্রতিবারই একটু অবাক হয়েছেন। টমাস তার সামনে বসল এবং তারানাথের মনের মধ্যে ছবি আসতে শুরু করল, কথায় নয়, ছবিতে। কঙ্গোর জঙ্গলের ছবি, ঘন সবুজ বিশাল গাছপালা, একটা গ্রাম, ছোট ছোট ঘর, মানুষ, কালো মানুষ, সাধারণ মানুষ, হাসছে, কাজ করছে। এবং এই চিতা ছোট বাচ্চা থাকার সময় থেকে এই গ্রামে ছিল। এই উপজাতির কাছে এই কালো চিতা পবিত্র ছিল, কারণ তারা বিশ্বাস করত তাদের পূর্বপুরুষদের আত্মা এই চিতার মধ্যে থাকেন। তারপর একটা রাতের ছবি। একজন মানুষ এলো বাইরে থেকে, ফর্সা মানুষ, বন্দুক হাতে, এবং তার পেছনে কিছু লোক। কামাও তাকে থামাতে এগিয়ে গেলেন এবং একটা গুলির শব্দ।
তারানাথের মনের মধ্যে সেই দৃশ্য এলো এবং তিনি দেখলেন কামাও মাটিতে পড়লেন এবং সেই মুহূর্তে তার আত্মা কোথায় যাবে বুঝতে পারল না, কারণ সামনে সেই চিতা ছিল এবং সেই চিতার শরীরে ঢুকে গেল বন্দি 50 বছর ধরে। তারপর আরেকটা ছবি, রঞ্জিত চৌধুরী এবং এই বাড়ি। বিভিন্ন মানুষ আসছে এই বাড়িতে। রঞ্জিত তাদের সাথে ভালো ব্যবহার করছে, তারপর রাতে তাদের এই ঘরে নিয়ে আসছে। কামাও সব দেখেছে এবং কামাও বুঝেছে রঞ্জিত তাকে ব্যবহার করছে, কিন্তু কামাও থামাতে পারেনি, কারণ রঞ্জিতের একটা জিনিস আছে। তারানাথের মনে সেই ছবি এলো। রঞ্জিতের কাছে একটা হাড়ের তৈরি বাঁশি, আফ্রিকার বাঁশি। যখন রঞ্জিত সেই বাঁশি বাজায় তখন কামাও সেই সুরে নিয়ন্ত্রিত হয়ে যায়, কারণ সেই বাঁশি ওকাপি উপজাতির একটা পবিত্র বস্তু, যা উপজাতির প্রধানকে নির্দেশ দেওয়ার জন্য ব্যবহার হতো। তারানাথ বুঝলেন রঞ্জিত কামাওকে মেরেছিল ঠিকই, কিন্তু সেই সাথে কামাওর পবিত্র বাঁশিটাও নিয়েছিল এবং সেই বাঁশি দিয়েই কামাওকে নিয়ন্ত্রণ করছে। সেই বাঁশি কোথায়? তারানাথ জিজ্ঞেস করলেন। একটা ছবি এলো, রঞ্জিতের ঘর, 3য় তলা, একটা কাচের বাক্স। তারানাথ উঠলেন, কিন্তু উঠতেই শুনলেন দরজার বাইরে রঞ্জিতের গলা। তারানাথ বাবু, এখনো বেঁচে আছেন? অবাক হলাম। রঞ্জিত বললেন, কিন্তু বেশিক্ষণ না, একটু পরে টমাসের খাবারের সময় হবে। তারানাথ বললেন, রঞ্জিত বাবু, একটা কথা জানতে চাই। বলুন। আপনি কি সত্যিই বিশ্বাস করেন টমাস আপনার কথা মানে? সে কি সত্যিই আপনার পোষা? একটু চুপ। তারপর রঞ্জিত বললেন, বাঁশি থাকলে মানতে বাধ্য। বাঁশিটা এখন আপনার কাছে আছে? আলবত আছে, কিন্তু বাঁশির সুর শুনলে কামাও মানে। তার মানে এই নয় যে সে চায়। যে মানুষ বন্দি থেকে কাজ করে সে একদিন না একদিন বিদ্রোহ করবে। এবার রঞ্জিত হাসলেন না। আপনি কি বলতে চাইছেন? বলছি, কামাও আপনাকে ঘৃণা করে এবং একদিন সে সুযোগ পাবে। দরজার ওপাশে একটু নীরবতা। তারানাথ জানলেন যে এই কথোপকথন বেশি টানলে রঞ্জিত সেই বাঁশি বাজাবেন এবং তখন টমাস আর তার পক্ষে থাকবে না। তার আগে কিছু করতে হবে। তারানাথ টমাসের দিকে তাকালেন। কামাও, তুমি কি আমাকে সাহায্য করবে? টমাস একটু নড়ল। আমি সেই বাঁশি ভাঙতে পারি। বাঁশি ভাঙলে তুমি মুক্ত। টমাস একটা শব্দ করল, কিন্তু তার জন্য আমাকে এই ঘর থেকে বেরোতে হবে। তারানাথ জানালার দিকে তাকালেন। বাইরে গাছ আছে, নামা যাবে, কিন্তু রঞ্জিত বাইরে আছেন। যদি বাঁশি বাজান তাহলে টমাস আক্রমণ করবে। তারানাথ ভাবলেন এবং একটা সিদ্ধান্ত নিলেন, যা সাহসী কিনা বলা মুশকিল, পাগলামো কিনা সেটাও বলা মুশকিল। তিনি বললেন, কামাও, আমি তোমার পিঠে চড়ব। টমাস স্থির হয়ে গেল। তারানাথ আবার বললেন, তুমি যদি রাজি থাকো তাহলে আমি পিঠে উঠব এবং তুমি আমাকে নিয়ে বেরোবে। রঞ্জিত যদি বাঁশি বাজায় তুমি তার দিকে এগিয়ে যাবে, আমি বাঁশিটা নেব। ঘরে নীরবতা। তারপর টমাস ধীরে ধীরে মেঝেতে শুয়ে পড়ল। তারানাথ একটু থামলেন। তারপর ধীরে ধীরে টমাসের পাশে গিয়ে তার পিঠে হাত রাখলেন। কালো পশম, উষ্ণ, এবং সেই স্পর্শে একটা অদ্ভুত অনুভূতি, যেন অনেক দূরের কোনো জায়গার মাটির স্পর্শ পাচ্ছেন। তারানাথ টমাসের পিঠে উঠলেন। টমাস উঠে দাঁড়াল।
তারানাথ পশম আঁকড়ে ধরলেন এবং টমাস দরজার দিকে হাঁটতে শুরু করল। দরজায় লাথি দিল একবার। লোহার দরজা কাঁপল, কিন্তু খুলল না। দ্বিতীয়বার লাথি দিল, এবার 2 পায়ে। দরজা ভেঙে গেল। প্যাসেজে রঞ্জিত দাঁড়িয়েছিলেন এবং দরজা ভেঙে যাওয়ার শব্দে পিছিয়ে গেলেন। তারপর দেখলেন টমাস বেরিয়ে এসেছে এবং তার পিঠে তারানাথ। রঞ্জিতের মুখে প্রথমে অবিশ্বাস, তারপর ভয়। তিনি পকেটে হাত দিলেন, বাঁশি বের করলেন। তারানাথ চিৎকার করলেন, এগিয়ে যাও, কামাও! টমাস লাফ দিল। রঞ্জিত বাঁশি মুখে দেওয়ার আগেই টমাস তার হাতে থাবা দিল এবং বাঁশিটা মেঝেতে পড়ে গেল। রঞ্জিত পিছিয়ে গেলেন এবং দেওয়ালে পিঠ ঠেকল। তারানাথ টমাসের পিঠ থেকে নেমে বাঁশিটা তুললেন। হাড়ের বাঁশি, পুরনো, কালো হয়ে গেছে, কিন্তু তার মধ্যে একটা শক্তি আছে যা তারানাথ হাতেই অনুভব করলেন। রঞ্জিত বললেন কাঁপা গলায়, ওটা রাখুন। না, তারানাথ বললেন, আপনি জানেন না ওটা কতটা বিপজ্জনক। জানি, তারানাথ বললেন, এবং জানি এটা আপনার হাতে থাকলে আরও বিপজ্জনক। রঞ্জিত টমাসের দিকে তাকালেন। টমাস প্যাসেজে দাঁড়িয়ে আছে। এবার তার চোখে বাঁশির প্রভাব নেই, শুধু কামাওর দৃষ্টি, এবং সেই দৃষ্টিতে রঞ্জিতের প্রতি যা আছে তা দেখে রঞ্জিত আরেকটু পিছিয়ে গেলেন। টমাস, রঞ্জিত বললেন। টমাস এগিয়ে এলো, ধীরে। রঞ্জিত দৌড়াতে শুরু করলেন। তারানাথ দাঁড়িয়ে রইলেন। টমাস রঞ্জিতের পেছনে দৌড়াচ্ছে, প্যাসেজের শেষ দিকে। তারানাথ হাতের পশি দেখলেন। এই পশি ভাঙলে কামাও মুক্ত হবে, কিন্তু এখনো সময় হয়নি, কারণ রঞ্জিত এখনো পালিয়েছেন, পরাজিত হননি। তারানাথ প্যাসেজ দিয়ে দৌড়ালেন এবং বুঝলেন যে রাতটা এখনো শেষ হয়নি। রঞ্জিত কোথাও আছেন, টমাস তার পেছনে গেছে, এবং এই বাড়িতে এখনো অনেক কিছু হওয়ার বাকি। প্যাসেজের শেষে বাড়ির ভেতরে ঢুকলেন তারানাথ এবং শুনলেন রঞ্জিতের চিৎকার দোতলা থেকে। তারানাথ সিঁড়ি দিয়ে উঠলেন। দোতলার করিডোরে টমাস দাঁড়িয়ে আছে। রঞ্জিত একটা ঘরের দরজা আটকে ভেতরে আছেন। তারানাথ এলেন এবং টমাসের পাশে দাঁড়ালেন। ঘরের ভেতর থেকে রঞ্জিতের গলা শোনা গেল, আমার কাছে বন্দুক আছে। তারানাথ বললেন, বন্দুক দিয়ে কামাওকে আগে একবার মারার চেষ্টা করেছিলেন, দ্বিতীয়বার কাজ করবে না। আপনাকে মারব। মারতে পারবেন, তারানাথ বললেন, কিন্তু তাহলে কামাও যা করবে তা থামানোর কেউ থাকবে না। নীরবতা। আমি পারি কামাওকে শান্ত করতে, তারানাথ বললেন, কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তারানাথ বললেন, সেটা কাল সকালে বলবো। এখন শুধু বলছি, এই রাতটা শেষ না হওয়া পর্যন্ত টমাসকে আমি সামলাবো, কিন্তু কাল যা বলবো তা না করলে কামাওকে আর কেউ থামাতে পারবে না। একটু নীরবতা। তারপর রঞ্জিত বললেন, ঠিক আছে। তারানাথ টমাসের দিকে ফিরলেন। কামাও, আজ রাতটা থামো, কাল সকালে তোমার বিচার হবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। টমাস তারানাথের দিকে তাকালো। সেই কালো চোখে একটু বিশ্বাস এলো কিনা বলা মুশকিল, কিন্তু টমাস সরে দাঁড়ালো। তারানাথ সিঁড়ি দিয়ে নিচে নামলেন এবং বাইরে বেরোলেন। মীরা দাঁড়িয়ে আছেন বাগানে সুকান্তবাবুকে ধরে। সুকান্তবাবু কাঁপছেন এখনো, কিন্তু দাঁড়িয়ে আছেন। তারানাথ এলেন এবং সুকান্তবাবুর হাত ধরলেন। ঠিক আছেন? হ্যাঁ। সুকান্তবাবু কাঁপা গলায় বললেন, ওই চিতা
ও কেন আমাকে মারল না? কারণ ও চাইতো না। তারানাথ বললেন, ও রঞ্জিতকে চায়। সুকান্তবাবু তারানাথের দিকে তাকালেন। এরপর কি হবে? তারানাথ হাতের বাঁশিটা দেখলেন। হাড়ের বাঁশি, পুরনো, পবিত্র। কাল সকালে রঞ্জিতকে দিয়ে সত্যি কথা বলাতে হবে এবং কামাওকে মুক্তি দিতে হবে। মীরা বললেন, সেটা কি সম্ভব? তারানাথ বললেন, আজকের রাতে যা হয়েছে তারপরে অনেক কিছুই সম্ভব মনে হচ্ছে। তিনি আকাশের দিকে তাকালেন। রাত পোহাতে এখনো কিছুক্ষণ বাকি, কিন্তু আকাশের পূর্ব দিকে অন্ধকার একটু পাতলা হচ্ছে। ভোর আসছে এবং ভোরের আলোয় অনেক কিছু পরিষ্কার হবে। ভোরের আলো যখন বাসন্তীর আকাশে ফুটে উঠছে, তখন তারানাথ বাগানের একটা পাথরের বেঞ্চে বসে আছেন এবং হাতে ধরা সেই হাড়ের বাঁশিটার দিকে তাকিয়ে আছেন। রাত পোহানোর আগের শেষ অন্ধকারে বাগানটাকে অদ্ভুত দেখাচ্ছে। গাছপালার ছায়া লম্বা হয়ে মাটিতে পড়েছে এবং দূরে সুন্দরবনের দিক থেকে ভোরের পাখির ডাক আসছে, একটা এক দুটো করে, যেন পাখিগুলো নিজেরাও নিশ্চিত নয় এখনো আলো ফুটেছে কিনা। সুকান্তবাবু মীরার সাহায্যে রান্নাঘরের পাশের একটা ঘরে শুয়ে আছেন। শরীর দুর্বল, কিন্তু বিপদ কেটে গেছে। মীরা গরম চা বানিয়ে দিয়েছেন এবং সেই চায়ের কাপ পাশে রাখা আছে, কিন্তু তারানাথ চায়ে হাত দেননি। মনটা অন্য জায়গায়। হাতের বাঁশিটা দেখতে সাধারণ, একটু পাকা, হাড়ের তৈরি, গায়ে কিছু দাগ আঁকা, যা কোনো উপজাতির চিহ্ন হবে। কিন্তু এই সাধারণ দেখতে বস্তুতে যে শক্তি আছে তা তারানাথ হাতে অনুভব করছেন। একটা হালকা কম্পনের মতো, যেন ভেতরে কিছু একটা জীবন্ত আছে। তারানাথ ভাবছেন, রাতে যা হয়েছে তার পরে পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। সুকান্তবাবু নিরাপদ। কামাও জেনেছে রঞ্জিত তাকে ব্যবহার করছিল এবং রঞ্জিত দোতলার ঘরে আটকে আছেন। কিন্তু এখনো অনেকটা বাকি, কারণ রঞ্জিতের কাছে বন্দুক আছে এবং রঞ্জিত এমন মানুষ নন যিনি সহজে হার মানবেন। আর সবচেয়ে বড় সমস্যা হলো কামাও। কামাও মুক্তি চায়, কিন্তু সেই মুক্তি কিভাবে দেওয়া যাবে সেটা তারানাথ এখনো পুরোপুরি বুঝতে পারেননি। বাঁশি ভাঙলে রঞ্জিতের নিয়ন্ত্রণ যাবে, কিন্তু কামাওর আত্মা কি চিতার শরীর থেকে বেরোতে পারবে, নাকি সে আরো বেশি বন্দী হয়ে যাবে? তারানাথ চোখ বন্ধ করলেন এবং মনে মনে কামাওর কথা ভাবলেন, এবং মনের মধ্যে একটা উত্তর এলো। কামাওর মুক্তির জন্য শুধু বাঁশি ভাঙলে হবে না, রঞ্জিতকে দিয়ে স্বীকার করাতে হবে, মুখে নয়, কাজে। যা নেওয়া হয়েছে তা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। তারানাথ চা তুললেন এবং এক চুমুক দিলেন। ঠান্ডা হয়ে গেছে, তবুও খেলেন। সকাল হল। সূর্য উঠল সুন্দরবনের দিক থেকে। কমলা রঙের আলো এসে বাগানের গাছপালায় পড়ল এবং বাড়িটাকে একটু জীবন্ত দেখালো। পাখির ডাক বাড়ল, বাতাসে নোনার গন্ধ এলো। মীরা বাইরে এলেন। তারানাথবাবু, রঞ্জিতবাবু নিচে নেমেছেন। তারানাথ উঠলেন। কোথায়? বসার ঘরে। চা খাচ্ছেন যেন কিছুই হয়নি। তারানাথ একটু থামলেন। রঞ্জিত নিচে নামা মানে তিনি আর ভয় পাচ্ছেন না। হয় তিনি নতুন কোনো পরিকল্পনা করেছেন, অথবা মনে করছেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আছে। টমাস কোথায়? পেছনের ঘরে, ভাঙা দরজার ওখানে বসে আছে। তারানাথ হাতের বাঁশি পকেটে রাখলেন। ঠিক আছে। বসার ঘরে রঞ্জিত চৌধুরী সত্যি চা খাচ্ছেন।
পরনে সাদা পাঞ্জাবি, মুখে চুরুট এবং চেহারায় এমন একটা ভাব যেন গত রাতে কিছুই হয়নি। তারানাথ ঘরে ঢুকতেই তিনি মাথা তুলে তাকালেন এবং বললেন, আসুন, চা খাবেন? তারানাথ বসলেন। না। ঘুমালেন না রাতে? না। রঞ্জিত চুরুটে একটা টান দিলেন। আমিও না, ভাবছিলাম। কি ভাবছিলেন? ভাবছিলাম আপনি কিভাবে টমাসকে পোষ মানালেন। রঞ্জিত তারানাথের দিকে তাকালেন। 20 বছর ধরে ওকে চিনি আমি, বাচ্চা থেকে বড় করেছি, কিন্তু কালকে রাতে ও আপনার পিঠে চড়ল, সেটা কিভাবে সম্ভব? তারানাথ বললেন, কারণ আমি তাকে চাওয়ার চেষ্টা করিনি, বোঝার চেষ্টা করেছি। রঞ্জিত একটু হাসলেন। কাব্যিক কথা, সত্যি কথা। রঞ্জিত চা রাখলেন, তারপর সরাসরি তারানাথের দিকে তাকালেন। দেখুন তারানাথ বাবু, আপনি বুদ্ধিমান মানুষ। গত রাতে যা হয়েছে তা নিয়ে পুলিশকে জানাবেন না, এটা আমার অনুরোধ। সুকান্ত বেঁচে আছে, আপনি বেঁচে আছেন, আমি কিছু টাকা দিতে রাজি আছি। তারানাথ বললেন, টাকার কথা বলতে আসিনি। তাহলে কিসের কথা? কামাওর কথা। রঞ্জিতের মুখে একটা পরিবর্তন এলো, খুব সামান্য, কিন্তু তারানাথ দেখলেন। সেটাকে ওকাকাপি উপজাতির প্রধান, যাকে আপনি হত্যা করেছিলেন। রঞ্জিত চুরুট নামালেন। আপনি কি বলছেন বুঝছি না। বুঝছেন? তারানাথ বললেন, কামাওর আত্মা টমাসের শরীরে আছে, আপনি জানতেন, তাই বাঁশিটা নিয়েছিলেন। ঘরে একটু নীরবতা। তারপর রঞ্জিত বললেন, আপনি অনেক কিছু জানেন। যথেষ্ট। রঞ্জিত উঠলেন, জানলার দিকে গেলেন, বাইরে বাগান দেখলেন, তারপর ঘুরলেন এবং তারানাথের দিকে তাকালেন। এবার তার মুখে আর অমায়িক ভাব নেই। যে মানুষটা গত কয়েকদিন ধরে আতিথেয়তার মুখোশ পড়েছিলেন, সেই মুখোশ খুলে পড়েছে। নিচে যে মুখ দেখা গেল তা শক্ত, ঠান্ডা এবং নির্মম। আপনি কি চান? রঞ্জিত বললেন। স্বীকারোক্তি। কিসের? কামাওকে হত্যার এবং তার উপজাতির চিতাকে চুরি করার, এবং এই বাড়িতে যাদের মেরেছেন তাদের। রঞ্জিত হাসলেন, কিন্তু সেই হাসিতে আগের উষ্ণতা নেই। আর যদি না করি, তাহলে কামাও নিজেই বিচার করবে। বাঁশি আমার কাছে নেই এখন, সেটা সত্যি। রঞ্জিত বললেন, কিন্তু বন্দুক আছে। তারানাথ বললেন, বন্দুক দিয়ে কামাওকে থামানো যাবে না, আপনাকে থামানো যাবে। রঞ্জিত পকেটে হাত দিলেন। তারানাথ উঠলেন এবং দ্রুত পাশে সরলেন। রঞ্জিত বন্দুক বের করলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা ভেঙে পড়ল। টমাস ঘরে ঢুকল। রঞ্জিত বন্দুক তুললেন। তারানাথ চিৎকার করলেন, গুলি করবেন না। গুলির শব্দ হল, কিন্তু গুলি টমাসে লাগল না। রঞ্জিত একটু কাঁপিয়েছিলেন, হাত এবং গুলি দেওয়ালে লাগল। টমাস এগিয়ে এলো। রঞ্জিত আবার তাক করলেন। তারানাথ মাঝখানে দাঁড়ালেন। সরুন। রঞ্জিত বললেন, না, আমি গুলি করব। আমার মধ্যে দিয়ে করুন তাহলে। তারানাথ বললেন শান্ত গলায়। রঞ্জিত থামলেন। টমাস তারানাথের পেছনে দাঁড়িয়ে আছে। সেই কালো শরীর, সেই কালো চোখ, কিন্তু আক্রমণ করছে না। রঞ্জিত বন্দুক নামালেন না, কিন্তু তাক করে থাকলেন। এই মানুষ আমার দিকে দাঁড়িয়ে আছে কেন? রঞ্জিত বললেন, টমাস তার কাজ করে না কেন?
তারানাথ বললেন, কারণ কামাও বুঝতে পারছে নির্দোষ মানুষ মারা ঠিক নয়। ওকে তো তাই করতে বলেছিলাম বছরের পর বছর। বাধ্য করেছিলেন, চাওয়াননি। রঞ্জিত একটু থামলেন। তারানাথ বললেন, রঞ্জিত বাবু, একটা প্রশ্ন করি। কঙ্গোর সেই রাতে কামাও আপনার কি ক্ষতি করেছিল? রঞ্জিত জবাব দিলেন না। শুধু আটকাতে চেয়েছিল। বলেছিল এই চিতা তাদের পবিত্র, এটা নেওয়া যাবে না। এইটুকুর জন্য আপনি তাকে গুলি করলেন। রঞ্জিতের হাত একটু কাঁপল, এবং তারপর থেকে কামাও এই চিতার শরীরে আটকে আছেন 50 বছর, আপনার বন্দী হয়ে। আমি জানতাম না ওর আত্মা চিতায় ঢুকবে, কিন্তু যখন জানলেন তখন সরিয়ে দেননি, বরং ব্যবহার করলেন। ঘরে নীরবতা। রঞ্জিতের চোখে এখন যা আছে তা পড়া কঠিন। রাগ আছে, ভয় আছে, এবং তার নিচে আরেকটা কিছু আছে যা হয়তো অপরাধ বোধ, কিন্তু রঞ্জিত সেটা মানতে রাজি নন। আমাকে কি করতে হবে? তিনি জিজ্ঞেস করলেন। কিন্তু তারানাথ জবাব দেওয়ার আগেই পরিস্থিতি বদলে গেল। রঞ্জিত হঠাৎ বন্দুক আবার তুললেন এবং এবার তারানাথকে নয়, নিজেকে নয়, টমাসকে তাক করলেন। যদি ওকেই শেষ করে দিই? তারানাথ দ্রুত বললেন, তাহলে কামাওর আত্মা মুক্ত হবে, এবং মুক্ত কামাও চিতার শরীর ছাড়াও যা করতে পারে তা চিতার শরীরে থাকা কামাওর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। রঞ্জিত থামলেন। আপনি ভয় দেখাচ্ছেন? না, তারানাথ বললেন। আপনি আফ্রিকায় ছিলেন, আপনি জানেন মুক্ত আত্মা কি করতে পারে। রঞ্জিত জানেন। তারানাথ দেখলেন তার মুখে সেই জানার ছাপ পড়ল। বন্দুক নামল, কিন্তু রঞ্জিত হঠাৎ দরজার দিকে দৌড়ালেন। তারানাথ পেছনে ছুটলেন। রঞ্জিত সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। তারানাথ পিছু নিলেন। টমাস পেছনে। দোতলায়, তিনতলায়, তিনতলার শেষ ঘরে রঞ্জিত ঢুকলেন এবং দরজা বন্ধ করার চেষ্টা করলেন। তারানাথ দরজায় ধাক্কা দিলেন। রঞ্জিত ভেতর থেকে ঠেলছেন। দুজনের মাঝে দরজা কাঁপছে। তারানাথ একটু পিছিয়ে গেলেন এবং সর্বশক্তিতে ধাক্কা দিলেন। দরজা খুলে গেল। রঞ্জিত পিছিয়ে গেলেন এবং ঘরের মাঝখানে পড়ে গেলেন। তারানাথ ঘরে ঢুকলেন। এটা রঞ্জিতের নিজের ঘর, বড় আফ্রিকান জিনিসপত্র ভরা, এবং এক কোণে একটা বড় কাচের বাক্স যার মধ্যে অনেক জিনিস রাখা। তারানাথ দেখলেন সেই বাক্সে কি আছে। হাড়ের তৈরি জিনিস, পাথরের মূর্তি, এবং একটা পোড়া কাপড়ের টুকরো যা কোনো পোশাকের অংশ ছিল। কামাওর জিনিস। রঞ্জিত উঠলেন এবং সেই বাক্সের দিকে এগোলেন। তারানাথ বুঝলেন ভেতরে আরও কিছু আছে যা রঞ্জিত ব্যবহার করতে চাইছেন। থামুন। রঞ্জিত থামলেন না। তারানাথ এগিয়ে গেলেন এবং রঞ্জিতের হাত ধরলেন। রঞ্জিত ঘুরলেন এবং তারানাথকে ধাক্কা দিলেন। তারানাথ পিছিয়ে গেলেন এবং দেওয়ালে লাগলেন। রঞ্জিত বাক্স খুললেন। ভেতর থেকে একটা জিনিস বের করলেন, একটা ছোট চামড়ার থলি, এবং সেই থলি থেকে কিছু গুঁড়ো বের করলেন। তারানাথ জানেন এটা কি। আফ্রিকার কোনো কোনো উপজাতি এই ধরনের গুঁড়ো ব্যবহার করে, যা আত্মাকে আটকে রাখার জন্য। ওটা ছুঁড়লে কামাও আরও বেশি আটকে যাবে। তারানাথ বললেন, সেটাই চাই। রঞ্জিত বললেন, ও আটকে থাকলে আমি নিরাপদ। না, এই গুঁড়ো দিয়ে কামাওকে আটকে রাখলে তার ক্রোধ আরও বাড়বে, এবং একদিক দিন সে এমনভাবে বেরোবে যা আপনি সামলাতে পারবেন না। রঞ্জিত থামলেন। তারানাথ এগিয়ে গেলেন।
রঞ্জিতবাবু, আপনি বুদ্ধিমান মানুষ, বেশ বছর ধরে এই পথে চলছেন, কিন্তু আপনি কি কখনো রাতে ঠিকমতো ঘুমাতে পারেন? রঞ্জিত জবাব দিলেন না। পারেন না, তারানাথ বললেন। কারণ কামাওর ক্রোধ ঘুমের মধ্যেও আসে, আপনি জানেন। তাই এত বছর পরেও এখানে ফিরে এসে বাড়ি বানিয়েছেন, টমাসকে আটকে রেখেছেন, কারণ ভয় পাচ্ছেন যে দূরে থাকলে কামাও কোনোভাবে বেরিয়ে আসবে। রঞ্জিতের হাতের থলি একটু কাঁপল। আপনি পালাতে পারছেন না, কারণ কামাওর সাথে আপনার সম্পর্ক শেষ হয়নি। যতদিন কামাও আটকে থাকবে ততদিন আপনিও আটকে আছেন। ঘরে নীরবতা, এবং তখনই দরজায় টমাস এলো। চুপ করে দাঁড়িয়ে আছে, রঞ্জিতের দিকে তাকিয়ে। সেই কালো চোখে এখন আর রাগ নেই, শুধু ক্লান্তি, 50 বছরের ক্লান্তি। রঞ্জিত টমাসের দিকে তাকালেন এবং তারানাথ দেখলেন রঞ্জিতের মুখে একটা পরিবর্তন এলো। যে মানুষ 20 বছর ধরে এই চিতাকে পুষেছেন, তাকে খাইয়েছেন, তার সাথে থেকেছেন, তার মনে কোথাও এই চিতার প্রতি একটা টান আছে যা সব ঠান্ডা হিসেবের বাইরে। টমাস, রঞ্জিত বললেন। টমাস নড়ল না। টমাস, আমি তোমাকে বড় করেছি। এবার টমাসের গলায় সেই অদ্ভুত শব্দ হলো। তারানাথ বুঝলেন কামাও কিছু বলছে। সে বলছে, তারানাথ বললেন, বড় করেছ ঠিকই, কিন্তু ব্যবহার করেছ। রঞ্জিতের চোখে একটা কিছু এলো। আমি জানতাম না। জানতেন, তারানাথ বললেন। প্রথম দিন থেকে জানতেন। রঞ্জিত থলিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, ব্যবহার করছেন না, কিন্তু ছাড়ছেনও না। তারানাথ বললেন, রঞ্জিত বাবু, একটা কাজ করুন, শুধু একটা। কি? ওকাপি উপজাতের কাছে এই জিনিসগুলো ফিরিয়ে দিন। তারানাথ কাচের বাক্সের দিকে ইশারা করলেন। কামাওর জিনিস, বাঁশি, এই থলি, সব। রঞ্জিত চুপ করে রইলেন। সেটাই কামাওর একমাত্র চাওয়া, তার জিনিস ফিরে যাক। কিন্তু ঠিক সেই মুহূর্তে যা হলো তা তারানাথ আশা করেননি। রঞ্জিত হঠাৎ সেই গুঁড়ো ছুঁড়ে দিলেন, তারানাথের দিকে নয়, টমাসের দিকে। গুঁড়ো টমাসের মুখে লাগলো এবং টমাস একটা ভয়ঙ্কর শব্দ করল। এই শব্দ চিতার গর্জন নয়, এটা অন্য কিছু, অনেক গভীর থেকে আসছে এবং শুনে মনে হলো দেওয়াল কাঁপছে। টমাস মেঝেতে পড়ে গেল, কিন্তু পরের মুহূর্তে উঠল এবং এবার তার চোখে আগের কামাওর শান্ত দৃষ্টি নেই। সেই গুঁড়ো কামাওকে আটকায়নি, বরং কষ্ট দিয়েছে, এবং কষ্টে কামাওর ক্রোধ জেগে উঠেছে। রঞ্জিত পেছনে সরলেন। টমাস এগিয়ে এলো রঞ্জিতের দিকে। তারানাথ মাঝখানে দাঁড়ালেন। কামাও, থামো। টমাস থামল না। তারানাথ রুদ্রাক্ষের মালা বের করলেন এবং মন্ত্র পড়তে শুরু করলেন। টমাস একটু ধীর হলো, কিন্তু থামল না। সেই গুঁড়ো কামাওর ভেতরে যা করেছে তা মন্ত্র দিয়ে পুরোপুরি সামলানো কঠিন। টমাস তারানাথকে একটা ধাক্কা দিল। তারানাথ ছিটকে গেলেন এবং দেওয়ালে লাগলেন। মাথায় আঘাত লাগল, চোখে অন্ধকার এলো। রঞ্জিত পেছন দিকে আরো সরে যাচ্ছেন। টমাস তার দিকে এগোচ্ছে। তারানাথ মেঝেতে পড়ে আছেন এবং মাথা ঘুরছে, কিন্তু চোখ খোলা এবং দেখছেন। রঞ্জিত ঘরের শেষ কোণে আটকা পড়েছেন। বন্দুক নেই, থলি ফাঁকা, আর কোনো পা দূরে। তারানাথ উঠতে চাইলেন, পারলেন না। মাথায় যন্ত্রণা, হাত কাঁপছে, কিন্তু পকেটে বাঁশিটা আছে। তারানাথ পকেটে হাত দিলেন, বাঁশি বের করলেন
এবং ভাবলেন বাঁশি বাজালে কামাও থামবে। কিন্তু বাঁশি বাজানো মানে আবার কামাওকে নিয়ন্ত্রণ করা, যেটা রঞ্জিত বছরের পর বছর করেছেন। এটা করা ঠিক হবে না, কিন্তু না করলে রঞ্জিত মরবেন। তারানাথ একটা সিদ্ধান্ত নিলেন, তিনি বাঁশি বাজাবেন না, কিন্তু বাঁশিটা কামাওকে দেখাবেন। তারানাথ উঠলেন, ব্যথায় কোঁকড়ে, কিন্তু উঠলেন। কামাও! চিৎকার করলেন। টমাস খুলল। তারানাথ বাঁশি তুললেন। এটা তোমার। টমাস স্থির হল। এটা তোমার বাঁশি, কামাওর বাঁশি, উপজাতির বাঁশি। রঞ্জিত চুরি করেছিল, আমি ফিরিয়ে দিচ্ছি। ঘরে নিঃশব্দতা। তারানাথ বাঁশিটা মেঝেতে রাখলেন, টমাসের দিকে ঠেলে দিলেন। টমাস তাকিয়ে রইল, তারপর ধীরে এগিয়ে এলো, বাঁশিতে নাক খসল এবং সেই অদ্ভুত শব্দটা আবার হলো। কিন্তু এবার শব্দে যন্ত্রণা নেই, অন্য কিছু আছে, যেন চেনা কিছু পেয়েছে। তারানাথ বললেন, কামাও, রঞ্জিতকে আমি সামলাবো, কিন্তু এখন থামো। টমাস রঞ্জিতের দিকে একবার তাকালো, তারপর পিছিয়ে এলো। রঞ্জিত দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন, তার মুখে রক্ত নেই, সাদা হয়ে গেছেন, হাত কাঁপছে। তারানাথ এগিয়ে গেলেন। আপনি বুঝছেন তো, এবার থামার সময় এসেছে। রঞ্জিত কথা বললেন না। আপনার কাছে আর কিছু নেই, বাঁশি নেই, গুঁড়ো নেই, বন্দুক নেই, এবং কামাও এখন অনেক বেশি রাগী, কারণ আপনি ওই গুঁড়ো ছুঁড়েছিলেন। রঞ্জিত ধীরে মেঝেতে বসে পড়লেন। এই মানুষটাকে তারানাথ প্রথম দিন দেখেছিলেন, শক্ত, দৃঢ়, আফ্রিকার রোদে পোড়া অভিজ্ঞ মানুষ। এখন সেই মানুষটাকে দেখে মনে হচ্ছে সব শক্তি পেরিয়ে গেছে। আমি কি করব? রঞ্জিত বললেন। তারানাথ বললেন, সত্যি কথা বলুন। কাকে? সুকান্ত বাবুকে, মীরাকে, এই বাড়ির সবাইকে, এবং লিখিতভাবে। রঞ্জিত মাথা তুললেন। লিখিত? হ্যাঁ, কামাওর হত্যার কথা, এই বাড়িতে যাদের মেরেছেন তাদের কথা, সব। তাহলে আমার ফাঁসি হবে? তারানাথ বললেন, হয়তো, কিন্তু না লিখলে কামাও যা করবে তার কোনো বিচার হবে না, কোনো শেষ হবে না। রঞ্জিত মেঝেতে বসে থাকলেন। টমাস দরজার কাছে দাঁড়িয়ে আছে, তার কালো চোখ রঞ্জিতের দিকে। তারানাথ মেঝেতে রাখা বাঁশি তুললেন এবং অনুভব করলেন বাঁশিতে একটা পরিবর্তন হয়েছে। কামাও স্পর্শ করেছে, তাই বাঁশির কম্পন আগের মতো নেই, অন্যরকম হয়েছে। তারানাথ বুঝলেন কামাও এখন অনেকটা শান্ত, কিন্তু পুরোপুরি নয়। পুরোপুরি শান্ত হবে তখনই যখন সত্যি মুক্তি আসবে, এবং সেই মুক্তির জন্য রঞ্জিতের স্বীকারোক্তি দরকার, কাজে। তারানাথ রঞ্জিতের সামনে বসলেন। রঞ্জিত বাবু, আমি বুঝতে পারছি এটা কঠিন। রঞ্জিত মাথা তুললেন। আপনি 20 বছর ধরে একটা পথে চলেছেন, সেই পথ ছেড়ে দেওয়া সহজ নয়, কিন্তু সেই পথের শেষ কোথায় সেটা আপনি জানেন। রঞ্জিত চুপ করে রইলেন। কামাও 50 বছর বন্দী, আপনিও 20 বছর ধরে একটা অর্থে বন্দী, দুজনেই মুক্তি চান। রঞ্জিতের চোখে একটা কিছু এলো। তারানাথ বললেন, আমি জানি আপনি ভাবছেন এই মুক্তির দাম অনেক বেশি, কিন্তু এই দাম না দিলে মুক্তি নেই। ঘরে দীর্ঘ নীরবতা, এবং তারপর রঞ্জিত বললেন এমন একটা কথা যা তারানাথ
আশা করেননি। আমার একটা কাগজ দিন। তারানাথ তাকালেন। কাগজ? আপনি বললেন লিখিতভাবে। রঞ্জিত বললেন, গলা ভাঙা কিন্তু স্থির। কাগজ দিন। তারানাথ ঘরের টেবিলে কাগজ খুঁজলেন, পেলেন, কলমও পেলেন। রঞ্জিতের হাতে দিলেন। রঞ্জিত লিখতে শুরু করলেন। তারানাথ পাশে দাঁড়িয়ে আছেন। টমাস দরজায়। বাইরে থেকে মীরার গলা শোনা গেল সিঁড়ি থেকে। তারানাথ বাবু। তারানাথ বললেন, উপরে আসুন। মীরা ঘরে ঢুকলেন এবং দৃশ্য দেখে থমকে গেলেন। রঞ্জিত লিখছেন, তারানাথ পাশে দাঁড়িয়ে, টমাস দরজায়। মীরা বুঝলেন কি হচ্ছে এবং চুপ করে দাঁড়িয়ে রইলেন। রঞ্জিত লিখলেন, ধীরে, একটু একটু করে। কঙ্গোর কথা, কামাওকে হত্যার কথা, চিতা চুরির কথা, এই বাড়িতে যাদের মেরেছেন তাদের কথা। লেখা শেষ হলে কলম রাখলেন। কাগজটা তারানাথের দিকে বানালেন। তারানাথ নিলেন এবং তখনই টমাসের গলা থেকে সেই শব্দ হলো। কিন্তু এবার শব্দে রাগ নেই, কষ্ট নেই, একটা দীর্ঘ নিঃশ্বাসের মতো, যেন 50 বছরের একটা ভার একটু হালকা হলো। কিন্তু তারানাথ জানলেন এটা শেষ নয়, এটা শেষের শুরু। আসল মুক্তি আসবে কাল, চূড়ান্ত পরিচ্ছেদে। সেই রাতে তারানাথ 3 তলার ঘরে বসে আছেন এবং হাতে ধরা সেই হাড়ের বাঁশিটার দিকে তাকিয়ে ভাবছেন। কারণ বাঁশিটা ভাঙা সহজ, কিন্তু ভাঙার আগে যা করার তা না করলে বাঁশি ভেঙে কোনো লাভ নেই, বরং ক্ষতি হতে পারে। তারানাথ অনেক ধরনের শক্তির সাথে কাজ করেছেন, কিন্তু আফ্রিকার উপজাতির আত্মার সাথে এই প্রথম, এবং তাই সাবধানে এগোতে হবে। কারণ প্রতিটি আত্মার নিজস্ব নিয়ম আছে, নিজস্ব পথ আছে, এবং সেই পথ না বুঝে এগোলে ভালো করতে গিয়ে ক্ষতি হয়। রাত গভীর হচ্ছে এবং বাড়িটা শান্ত। রঞ্জিত তার ঘরে আছেন, সুকান্তবাবু নিচে ঘুমাচ্ছেন, মীরা পাশের ঘরে জেগে বসে আছেন এবং টমাস বাড়ির পেছনে সেই ভাঙা দরজার ঘরে। তারানাথ চোখ বন্ধ করলেন, মনের মধ্যে কামাওকে ডাকলেন, ভাষায় নয়, অনুভবে, এবং কামাও সাড়া দিল। এবার আগের মতো ছবিতে নয়, এবার তারানাথের মনে একটা উপস্থিতি অনুভব হলো, যেন কেউ পাশে এসে বসল। অদৃশ্য কিন্তু আছে। তারানাথ বললেন মনে মনে, তুমি কি চাও? উত্তর এলো না কথায়, এলো একটা অনুভবে, ক্লান্তির অনুভব, দীর্ঘ বন্দিত্বের ক্লান্তি, এবং একটা তীব্র ইচ্ছা, বাড়ি যাওয়ার ইচ্ছা। বাড়ি মানে কোথায়? এবার একটা ছবি এলো, কঙ্গোর জঙ্গল, সবুজ ঘন বন, একটা নদী, এবং সেই নদীর পাশে একটা গ্রাম, যেখানে মানুষগুলো হাসছে। তোমার পরিবার? আরেকটা অনুভব, দুঃখের। তারানাথ বুঝলেন কামাওর পরিবার আর নেই। উপজাতির মানুষগুলো হয়তো আছে, কিন্তু কামাও যাদের চিনত, যাদের ভালোবাসত, তারা আর নেই। 50 বছর পেরিয়ে গেছে। তাহলে কোথায় যেতে চাও? উত্তর এলো, একটা আলোর অনুভব, উষ্ণ, শান্ত, যেখানে আর কষ্ট নেই, বন্দিত্ব নেই। তারানাথ বুঝলেন কামাও মুক্তি চায়, সম্পূর্ণ মুক্তি। এই পৃথিবী থেকে নয়, এই বন্দিত্ব থেকে। যে জায়গায় তার আত্মা যাওয়ার কথা ছিল 50 বছর আগে, সেখানে। সেটা দিতে পারবো।
তারানাথ বললেন, কিন্তু একটা শর্ত। কামাও অপেক্ষা করল। টমাসকে ছেড়ে যেতে হবে, চিতার শরীর থেকে বেরোতে হবে। টমাস শুধু একটা চিতা, সে তোমার অপরাধ করেনি। একটু নীরবতা, তারপর সেই উপস্থিতি একটু নড়ল, যেন সম্মতি। পরদিন ভোরে তারানাথ সবাইকে ডাকলেন, সুকান্তবাবু, মীরা এবং রঞ্জিতকে, বাড়ির পেছনের বাগানে, যেখানে টমাস থাকে সেই ঘরের সামনে। সুকান্তবাবু এসেছেন, শরীর এখনো দুর্বল, কিন্তু চোখে একটা দৃঢ়তা আছে। মীরা এসেছেন, মুখে উদ্বেগ, কিন্তু দাঁড়িয়ে আছেন। রঞ্জিত এসেছেন, মুখ শুকনো, চোখে ঘুম নেই। তারানাথ বললেন, আজ সকালে একটা কাজ করতে হবে, সবার সামনে। রঞ্জিত বললেন, কী কাজ? আপনি কাল রাতে যা লিখেছেন তা পড়বেন, জোরে, সবার সামনে। রঞ্জিতের মুখ কঠিন হল। এটা দরকার? হ্যাঁ। তারানাথ বললেন, কামাও শুনতে চায়, নিজের মুখে। ঘরের ভেতরে টমাস ছিল। এখন সে ভাঙা দরজার কাছে এসে দাঁড়িয়েছে। তার কালো শরীর সকালের আলোয় দেখাচ্ছে, এবং সেই চোখ রঞ্জিতের দিকে। রঞ্জিত সেই চোখের দিকে তাকালেন, কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর পকেট থেকে কাগজ বের করলেন, কাঁপা হাতে, এবং পড়তে শুরু করলেন। পড়তে পড়তে রঞ্জিতের গলা কয়েকবার আটকে গেল। কঙ্গোর সেই রাতের কথা, কামাওকে গুলি করার কথা, চিতা চুরির কথা, তারপর এই বাড়িতে আসার পরে যা হয়েছে, যাদের মেরেছেন তাদের নাম। প্রতিটি নাম পড়ার সময় রঞ্জিতের গলা একটু কাঁপছে। সুকান্তবাবু শুনছেন, মুখ শক্ত। মীরা শুনছেন, চোখে জল। এবং টমাস দাঁড়িয়ে আছে, নড়ছে না। পড়া শেষ হলে রঞ্জিত কাগজ নামালেন। ঘরে নীরবতা। তারপর টমাসের গলা থেকে সেই শব্দ হল। এবার শব্দটা আলাদা, ভিন্ন। এত বছরে এই শব্দ হয়নি। এই শব্দে কোনো ক্রোধ নেই। এই শব্দে একটা শেষ হওয়ার আভাস আছে। তারানাথ বুঝলেন, কামাও স্বীকারোক্তি শুনেছে। এবার পরের কাজ। তারানাথ সবাইকে বললেন, একটু দূরে যান। সুকান্তবাবু এবং মীরা পেছনে সরলেন। রঞ্জিত দাঁড়িয়ে রইলেন। আপনিও? তারানাথ বললেন। রঞ্জিত বললেন, আমি থাকব। তারানাথ একটু অবাক হলেন। কেন? কারণ এটা আমার করা পাপ। রঞ্জিত বললেন, কণ্ঠস্বর শান্ত। শেষটা দেখার অধিকার আমার আছে। তারানাথ একটু ভাবলেন, তারপর মাথা নাড়লেন। ঠিক আছে, কিন্তু যাই হোক, নড়বেন না। রঞ্জিত মাথা নাড়লেন। তারানাথ ঘুরলেন, টমাসের সামনে দাঁড়ালেন এবং হাতের বাঁশি তুললেন। তারানাথ বাঁশি তুলে ধরলেন এবং বললেন, কামাও, এটা তোমার। এটা তোমার উপজাতির। রঞ্জিত যা নিয়েছিল তা ফিরিয়ে দিচ্ছি। টমাস এক পা এগোলো। কিন্তু ফিরিয়ে দেওয়ার আগে একটু অপেক্ষা করো। টমাস থামল। তারানাথ পকেট থেকে আরেকটা জিনিস বের করলেন, ছোট একটা তামার পাত্র, এবং তাতে কিছু বিভূতি, গুরুর দেওয়া। তারানাথ সেই বিভূতি বাঁশিতে মাখালেন। এটা আফ্রিকার নিয়ম নয়, তারানাথের সাধনার নিয়ম। কিন্তু তারানাথ জানেন যে আত্মার ভাষা এক, শুধু পথ আলাদা। বিভূতি শুদ্ধ করে, এবং এই মুহূর্তে বাঁশিকে শুদ্ধ করা দরকার,
কারণ এটা দীর্ঘদিন রঞ্জিতের হাতে ছিল এবং সেই স্পর্শের দাগ আছে। তারানাথ মন্ত্র পড়লেন, ছোট মন্ত্র, শুদ্ধির মন্ত্র। বাঁশিতে একটা পরিবর্তন এলো। তারানাথ হাতে অনুভব করলেন সেই কম্পন যা আগে ছিল তা বদলালো, পরিষ্কার হলো। টমাস সেটা অনুভব করল। সেই কালো শরীরে একটা নড়াচড়া হলো। তারানাথ বাঁশি মেঝেতে রাখলেন টমাসের সামনে। কামাও, এটা নাও। টমাস এগিয়ে এলো, বাঁশিতে নাক ঠেকালো, এবং তারপর যা হলো তা তারানাথ আজীবন মনে রাখবেন। টমাসের শরীর থেকে একটা আলো বেরোতে শুরু করলো, খুব ধীরে। প্রথমে চোখ থেকে, সেই কালো চোখ যা সব সময় অন্য কিছু বহন করছিল, সেখান থেকে একটা সোনালি আভা। তারপর সারা শরীর থেকে কালো পশমের মধ্য দিয়ে সোনালি আলো বেরোচ্ছে, যেন কালো কাপড়ের নিচে আগুন আছে। টমাস একটু কাঁপল এবং সেই আলো বাড়তে লাগল। তারানাথ পিছিয়ে গেলেন একটু। রঞ্জিত দাঁড়িয়ে আছেন। তার মুখে এখন যা আছে তা ভয় নয়, বিস্ময়। সেই সোনালি আলো টমাসের শরীর থেকে বেরিয়ে উপরে উঠতে শুরু করল। আকার নিল একজন মানুষের আকার, লম্বা, শক্ত, গায়ে কঙ্গর উপজাতির পোশাক। মুখ স্পষ্ট নয়, আলোয় ঢাকা, কিন্তু দাঁড়ানোর ভঙ্গিতে একটা মর্যাদা আছে। কামাও 50 বছর পরে নিজের আসল আকারে। তারানাথ মাথা নোয়ালেন। কামাওর আলোক আকার রঞ্জিতের দিকে খুলল এবং তারানাথের মনে একটা কথা এলো, কামাওর শেষ কথা। তুমি স্বীকার করেছ, এটাই যথেষ্ট। আমি বিচারক নই। রঞ্জিত সেই আলোর দিকে তাকিয়ে আছেন, তার চোখে জল। কামাওর আকার একটু ঝুঁকল, বিদায়ের মতো। তারপর উপরে উঠতে শুরু করল, ধীরে ধীরে আকাশের দিকে। সকালের আলোর মধ্যে মিশে যাচ্ছে এবং তারানাথ অনুভব করলেন যে সেই উপস্থিতি যা গতরাত থেকে পাশে ছিল তা আস্তে আস্তে সরে যাচ্ছে, দূরে, আরো দূরে। বাগানের বাতাস একটু পাল্টালে, হালকা হলো, এবং সেই পোড়া কাঠের মতো গন্ধ যা 2 দিন ধরে এই বাড়িতে ছিল তা মিলিয়ে গেল। টমাস মেঝেতে বসে আছে। কামাও চলে যাওয়ার পরে টমাস একটু নড়ল এবং তারপর বসল। এবার তার চোখ আলাদা। সেই গভীর কালো চোখে এখন কামাও নেই, শুধু একটা চিতার চোখ, সহজ, সরল, প্রাণীর চোখ। টমাস চারদিকে তাকালো, যেন নতুন জায়গায় এসেছে এমন ভাব। তারপর তারানাথের দিকে তাকালো। তারানাথ ধীরে কাছে গেলেন, হাত বাড়ালেন। টমাস শুঁকল, তারপর মাথা নামালো। তারানাথ টমাসের মাথায় হাত রাখলেন। উষ্ণ, নরম পশম, একটা সাধারণ চিতার মাথা। তারানাথ বললেন, এখন তুমি মুক্ত। রঞ্জিত দাঁড়িয়ে আছেন, সব দেখেছেন। চোখ থেকে জল পড়েছে এবং তিনি মুছেছেন, কিন্তু চোখ শুকিয়ে যাওয়ার পরেও একটা ভার আছে মুখে। তারানাথ তার কাছে এলেন। আপনার স্বীকারোক্তি কাগজে আছে, এখন কি করবেন সেটা আপনার ব্যাপার। রঞ্জিত বললেন, পুলিশে দেবেন? সেটা সুকান্তবাবুর সিদ্ধান্ত। সুকান্তবাবু এগিয়ে এলেন, দুর্বল পায়ে, কিন্তু সোজা দাঁড়িয়ে। রঞ্জিতদা, বললেন। রঞ্জিত তার দিকে তাকালেন। আপনি আমাকে মারতে চেয়েছিলেন? হ্যাঁ,
কেন? রঞ্জিত একটু থামলেন, তারপর বললেন, সম্পত্তি। বাবার মৃত্যুর পরে যা পাওয়ার কথা ছিল তা তুমি পেয়ে যাচ্ছিলে। সুকান্তবাবু চুপ করে রইলেন, তারপর বললেন, পুলিশে দেব না। রঞ্জিত অবাক হলেন, কিন্তু শর্ত আছে। সুকান্তবাবু বললেন, কামাউর বাসী এবং তার সব জিনিস ওকাপি উপজাতির কাছে পাঠাতে হবে, আপনার নিজের হাতে। রঞ্জিত বললেন, সেটা কিভাবে? পথ আছে, সুকান্তবাবু বললেন, এবং এই বাড়ি ছেড়ে দিতে হবে। রঞ্জিত একটু থামলেন, তারপর বললেন, ঠিক আছে। তারানাথ বাগানে বসে আছেন। বেলা বাড়ছে, রোদ উঠেছে। সুন্দরবনের দিক থেকে একটা মিষ্টি বাতাস আসছে। মীরা চা নিয়ে এলেন। এবার গরম আছে? তারানাথ চা নিলেন। ধন্যবাদ। মীরা পাশে বসলেন। টমাসের কি হবে? তারানাথ টমাসের দিকে তাকালেন। চিতাটা বাগানের এক কোণে শুয়ে আছে, একটা সাধারণ চিতার মতো। রোদ পোয়াচ্ছে। টমাস এখন শুধু একটা চিতা, কামাও নেই। তাহলে ওকে কোথায় রাখা হবে? তারানাথ বললেন, সুকান্তবাবু ঠিক করবেন। হয়তো কোনো অভয়ারণ্যে পাঠানো হবে। মীরা বললেন, কামাও কি সত্যি চলে গেছেন? হ্যাঁ। মীরা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আমি ওকাপি উপজাতির কথা একটু জানি। আমাদের গ্রামের যে বৃদ্ধ বলেছিলেন, তিনি বলেছিলেন ওই উপজাতির বিশ্বাস যে যখন কোনো আত্মা মুক্তি পায় তখন তার গ্রামে একটা সাদা পাখি দেখা যায়। তারানাথ বললেন, সেটা হয়তো এখন অনেক দূরে হচ্ছে। মীরা হাসলেন। তারানাথ চায়ে চুমুক দিলেন। দুপুরে সুকান্তবাবু তারানাথের কাছে এলেন। তারানাথবাবু, একটা প্রশ্ন। বলুন। রঞ্জিতদা কি সত্যিই বদলাবেন, নাকি কিছুদিন পরে আবার আগের মতো হয়ে যাবেন? তারানাথ একটু ভাবলেন। মানুষ বদলায় কিনা সেটা বলা কঠিন, কিন্তু রঞ্জিতবাবু আজ সকালে যা দেখলেন তা তিনি কখনো ভুলতে পারবেন না। কামাউর আলো, সেটা দেখার পরে অনেক কিছু আর আগের মতো থাকে না। সুকান্তবাবু চুপ করে রইলেন, তারপর বললেন, আমি ওই চিতার সাথে 2 রাত কাটিয়েছি। চিতা আমাকে মারেনি, শুধু পাশে থেকেছে। কারণ কামাও বুঝেছিলেন আপনি নির্দোষ। আমার কেন মনে হচ্ছে সে আমাকে পাহারা দিচ্ছিল? তারানাথ একটু থামলেন, তারপর বললেন, হয়তো সেটাই করছিল। কামাও বিচারক ছিলেন তার উপজাতির। তিনি নির্দোষকে আঘাত করতেন না। সুকান্তবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। বিকেলে তারানাথ চলে যাওয়ার প্রস্তুতি নিলেন। ব্যাগ গোছালেন, রুদ্রাক্ষের মালা রাখলেন, তামার ত্রিশূল রাখলেন, বিভূতির পাত্র রাখলেন। মীরা দরজায় দাঁড়িয়ে, আপনি না থাকলে কি হতো ভাবছিলাম। তারানাথ বললেন, অন্য কেউ আসতো না। মীরা মাথা নাড়লেন, অন্য কেউ আসতো না। পুলিশ এসেছিল, চলে গিয়েছিল। অন্য কেউ ঘুরেও তাকাতো না। তারানাথ ব্যাগ কাঁধে নিলেন। নিচে নামতে নামতে দেখলেন রঞ্জিত সদর দরজার কাছে দাঁড়িয়ে আছেন, তার হাতে কামাউর বাঁশি। তারানাথ কাছে গেলেন। রঞ্জিত বললেন, এটা কিভাবে পাঠাবো? কঙ্গোর বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করুন। তারা ওকাপি অঞ্চলের কোনো প্রতিনিধির সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবে। রঞ্জিত মাথা নাড়লেন। তারানাথ চলে যাচ্ছিলেন। রঞ্জিত বললেন, একটা কথা। তারানাথ ঘুরলেন।
কামাও বললেন, বিচারক নন, কিন্তু আমার বিচার হওয়া দরকার। তারানাথ বললেন, সেটা আপনি নিজে করুন। রঞ্জিত চুপ করে রইলেন। তারানাথ গেটের দিকে হাঁটলেন। গেটের বাইরে রাস্তায় এসে তারানাথ একবার পেছনে তাকালেন। বাড়িটা দাঁড়িয়ে আছে, 3 তলা পাথরের বাড়ি। এখন বাড়িটাকে আলাদা দেখাচ্ছে। আগে একটা ভার ছিল বাড়িটার উপরে, একটা অন্ধকার, যা গাছপালার ছায়ার মতো নয়, অন্য ধরনের। সেটা এখন নেই। বাড়িটা শুধু একটা বাড়ি। বাগানে টমাস ঘুরছে। তারানাথ দেখলেন চিতাটা বাগানের ঘাসের মধ্যে হাঁটছে, মাথা নামিয়ে কিছু একটা শুঁকছে, সম্পূর্ণ স্বাভাবিক একটা চিতার মতো। তারানাথের মনে একটা কথা এলো। কামাও টমাসের শরীরে 50 বছর ছিলেন। সেই 50 বছরে টমাস বড় হয়েছে, এই বাড়িতে থেকেছে, কামাওর বন্দিত্বের সাক্ষী ছিল। এখন কামাও চলে গেছে, টমাস মুক্ত। কিন্তু একটা অর্থে টমাস একা। তারানাথ ঘুরলেন এবং হাঁটতে শুরু করলেন। বাসন্তী রাস্তায় হাঁটতে হাঁটতে তারানাথ ভাবছেন, এই কদিনে অনেক কিছু হয়েছে। একটা মানুষের আত্মা 50 বছর পরে মুক্তি পেয়েছে। একটা অন্যায় স্বীকার করা হয়েছে, এবং একটা চিতা, যে কখনো শুধু একটা চিতা ছিল না, সে এখন শুধু একটা চিতা। কিন্তু তারানাথের মনে একটা প্রশ্ন থেকে গেছে, রঞ্জিত কি সত্যিই বদলাবেন? সত্যি কথা হলো, তারানাথ জানেন না। মানুষ বদলায়, আবার বদলায় না। রঞ্জিত আজ যা দেখেছেন তা তাকে অনেকটা নাড়িয়ে দিয়েছে, এটা তারানাথ দেখেছেন। কিন্তু সেই নাড়া খাওয়া থেকে বদলানো পর্যন্ত একটা লম্বা পথ। সেই পথ রঞ্জিতকেই হাঁটতে হবে। তারানাথ পারবেন না, কারো পক্ষে পারা সম্ভব নয়। সন্ধ্যায় বাসন্তীর ছোট স্টেশনে বসে তারানাথ ট্রেনের অপেক্ষা করছেন। ব্যাগ পাশে, হাতে 1 কাপ চা, একটা ছোট চায়ের দোকান থেকে নেওয়া। পাশে একজন বৃদ্ধ বসে আছেন, স্থানীয় মানুষ। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কে কোথা থেকে আসছেন? রঞ্জিত চৌধুরীর বাড়ি থেকে। বৃদ্ধ একটু থামলেন, তারপর বললেন, ওই বাড়িতে গেলেন? ওখানে যেতে ভয় লাগে না? কেন? ওই বাড়িতে অনেক বছর ধরে একটা কালো ছায়া আছে বলে শোনা যায়। রাতে নাকি অদ্ভুত শব্দ হয়। তারানাথ বললেন, এখন আর নেই। বৃদ্ধ অবাক হলেন, আপনি জানলেন কিভাবে? তারানাথ বললেন, গিয়েছিলাম তো। বৃদ্ধ একটু হাসলেন, আপনি কি তান্ত্রিক? তারানাথ চায়ে চুমুক দিলেন। তান্ত্রিক মানে জানেন? বৃদ্ধ বললেন, যে মানুষ ভূত প্রেত তাড়ায়। না, তারানাথ বললেন, তান্ত্রিক মানে যে বোঝার চেষ্টা করে। ভূত প্রেত তাড়ানো হয় না, বোঝানো হয়। বৃদ্ধ ভাবলেন, বোঝানো মানে? মানে তাদের কথা শোনা, তারা কেন আটকে আছে সেটা বোঝা, এবং পথ দেখানো। বৃদ্ধ চুপ করে রইলেন, তারপর বললেন, এটা তো কঠিন কাজ। হ্যাঁ, ভয় লাগে না? তারানাথ বললেন, লাগে, কিন্তু ভয় পেলে বোঝা যায় না। ট্রেনের হুইসেল শোনা গেল দূরে। তারানাথ উঠলেন। বৃদ্ধ বললেন, আবার আসবেন? তারানাথ ব্যাগ কাঁধে নিলেন। কারণ থাকলে আসব। ট্রেনে উঠে জানলার ধারে বসলেন তারানাথ। ট্রেন ছাড়ল। বাসন্তী পেছনে সরে যাচ্ছে। জানলা দিয়ে দেখলেন সুন্দরবনের দিকে সন্ধ্যার আলো পড়েছে। গাছপালা লাল হয়েছে, এবং দূরে একটা পাখি উড়ছে, সাদা পাখি। তারানাথ একটু থামলেন। মীরা বলেছিলেন,
ওকাপি উপজাতির বিশ্বাস, যখন কোনো আত্মা মুক্তি পায় তখন সাদা পাখি দেখা যায়। কিন্তু সেটা হওয়ার কথা কঙ্গোতে, এখানে? তারানাথ ভাবলেন, হয়তো আত্মার কোনো দেশ নেই, হয়তো মুক্তির আনন্দ সব জায়গায় একই। সাদা পাখিটা উড়তে উড়তে দূরে চলে গেল। তারানাথ হাসলেন। কলকাতায় পৌঁছাতে রাত হলো। হরিপদবাবু অপেক্ষা করছিলেন। সুকান্ত ঠিক আছে? হ্যাঁ। কি হয়েছিল? তারানাথ বসলেন। একটা পুরনো অন্যায়ের শেষ হয়েছে। হরিপদবাবু আরও জানতে চাইলেন, কিন্তু তারানাথের মুখ দেখে বুঝলেন এখন প্রশ্ন করার সময় নয়। চা বানিয়ে আনলেন। তারানাথ চুপ করে বসে আছেন। জানলা দিয়ে কলকাতার রাত দেখছেন। রাস্তায় আলো, মানুষ, ট্রামের শব্দ। এই শহরে এখন কোথাও না কোথাও হয়তো আরও কোনো কামাও আছে, আটকে, অপেক্ষায়। তারানাথ চায়ে চুমুক দিলেন। হরিপদবাবু বললেন, বিশ্রাম নিন, কাল কথা হবে। তারানাথ উঠলেন, ঘরে গেলেন, শুলেন। ঘুম আসার আগে মনে পড়ল কামাও সেই আলো, সোনালি, উষ্ণ, এবং সেই আলো উপরে উঠে যাওয়ার দৃশ্য 50 বছর পরে। তারানাথ চোখ বন্ধ করলেন এবং ঘুমালেন। পরের দিন সকালে একটা চিঠি এলো হাওড়া থেকে। একজন বৃদ্ধার চিঠি। লিখেছেন তার বাড়িতে অনেক বছর ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে এবং কেউ সমাধান করতে পারেনি। তারানাথ চিঠি পড়লেন, তারপর হরিপদবাবুকে ডাকলেন। হাওড়া ট্রেন কটায়? হরিপদবাবু একটু হাসলেন। বিশ্রাম নিলেন না? নেওয়া হয়নি। হরিপদবাবু বললেন, সকাল 10টায় একটা ট্রেন আছে। তারানাথ উঠলেন, ব্যাগ গোছাতে শুরু করলেন।